এবার কংগ্রেসকে পা ধরতে হবে মমতা ব্যানার্জিকে বাঁচার জন্য, ভবিষ্যৎবাণী করে গেলাম আমি। তা পশ্চিমবঙ্গ সরকার আমায় কেন সিকিউরিটি দিচ্ছে? আমি কি চেয়েছি? অনেক যা জবাব দেওয়া হয়ে গেছে। আপনি নিচে যান, পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি নিচে দেখে আসুন। ও তো একটা কি ক্রিমিনাল একটা। এই মুর্শিদাবাদ জেলায় যখন এসপি ছিল, এ তো আমাদের এখানকার শয়ে শয়ে ছেলেকে মাদক পাচারকে যে আসামি করেছিল। কে কার ডুগডুগি বাজাবে সময় আসুক বোঝা যাবে, কে কার ডুগডুগি বাজাবে সময় আসুক বোঝা যাবে। তাই বিজেপি পরাজিত হয়েছে। দেখুন, এই প্রস্তাব কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দিন থেকে বিরোধিতা করা হয়। এখন মমতার মনে হয়েছে সেই প্রস্তাবকে সমর্থন করা হচ্ছে, তাই করেছে। মমতাকে আরও অনেকে করেছে। রাহুল গান্ধী সবাইকে ধন্যবাদও জানিয়েছে। ভাই, এটা জাতীয় ক্ষেত্রে একটা ভুল আইন তৈরি করা হয়েছিল। যারা যারা মনে করছে এটা ভুল, তারা বলুক এটা ভুল। রাহুল গান্ধী সেটা বলেছে। এই তো বক্তৃতা শুনেছেন আপনারা, দেখেছেন তো কে কী বলছে না বলছে পার্লামেন্টে। এ তো কংগ্রেসের পক্ষ থেকে সব থেকে আগে উদ্যোগ নিয়ে এটার বিরোধিতা করা হয়েছিল। আপনারা জানেন এগুলো। এখন মমতা ব্যানার্জি ভোটের বাজারে কংগ্রেসের সঙ্গে আমি আছি এটা বলে ভোটের ময়দানে একটু নিজের সুবিধা করতে চাইছেন। মমতা ব্যানার্জিকে আমরা চাইছি না। মমতা ব্যানার্জি বলছে আমি আছি আপনাদের সঙ্গে। আমি এটাও বলে গেলাম ভবিষ্যৎবাণী, আগামী দিনে মমতা ব্যানার্জিকে এই বাংলায় কংগ্রেসের পা ধরতে হবে। তাকে নিজেকে রক্ষা করতে কংগ্রেসের পা ধরতে হবে। আজকে তো রাহুল গান্ধীকে পার্লামেন্টে বলছে আমরা আছি তোমার সঙ্গে, তুমি আমি আমরাই আছি তোমার সঙ্গে। রাহুল গান্ধী তুমি ভুল বুঝে না, আমরা আছি তোমার সঙ্গে। এবার কংগ্রেসকে পা ধরতে হবে মমতা ব্যানার্জিকে বাঁচার জন্য, ভবিষ্যৎবাণী করে গেলাম আমি। দাদা, গতকাল একটা অঙ্ক ছড়ে দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বললেন যদি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীরা সত্যি কেন্দ্রের বিরোধিতা করতে চান, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া সিকিউরিটি কেন প্রত্যাহার করছেন না? কেন পশ্চিমবঙ্গ সরকার তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সিকিউরিটি দিতে পারেন, ওনাদের কেন পারেন? তা পশ্চিমবঙ্গ সরকার আমায় কেন সিকিউরিটি দিচ্ছে? আমি কি চেয়েছি? অনেক যা জবাব দেওয়া হয়ে গেছে। আপনি নিচে যান, পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি নিচে দেখে আসুন। আমাকে যে গাড়িটা দেয় আমাকে এসকর্টে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি, সেটা তো দেখাবেন না। চলো, আমাদের কর্মীদের মারে, তাহলে আপনারা মারবেন না, আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আমি গিয়ে এমন মারবো, ওর পেছনের চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে ওর বাড়ির সামনে বাজিয়ে আসবো। কালকে প্রকাশ্য সভায় এই মন্তব্য করেছেন ডোমকলের তৃণমূল প্রার্থী IPS হুমায়ুন কবির। আর ও তো একটা কি ক্রিমিনাল একটা। এই মুর্শিদাবাদ জেলায় যখন এসপি ছিল, এ তো আমাদের এখানকার শয়ে শয়ে ছেলেকে মাদক পাচারকে যে আসামি করেছিল এবং আমাকে খুন করার চক্রান্ত করেছিল। আমি তো অনেক আগে কথা বলেছি। আমাকে খুন করতে জেলখানার মধ্যে সমস্ত ক্রিমিনালদের নিয়ে বহু সিটিং করেছে। সে নিজে একটা খুব অপরাধী লোক। সে এর আগে তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল না বলে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল রানীনগরের টিকিট নেবে বলে। তাও বলে রাখি আপনাদের, রানীনগরে কংগ্রেসের টিকিট নেবে বলে আমাকে যে প্রস্তাব পাঠিয়েছিল, সেই প্রস্তাব আমি তৎক্ষণাৎ নাকচ করে দিই। আমি বলেছিলাম লোক আমাদের অনেক আছে, ওর মতন কুলাঙ্গারকে নেওয়ার আমাদের দরকার নাই। বলে রাখি আপনার তৃণমূলের সেই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করবেন। রায়নগরে MLA টিকিট কংগ্রেসের পক্ষ থেকে নেওয়ার জন্য দরবার করেছিল আমার কাছে, তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছিলাম। কে কার ডুগডুগি বাজাবে সময় আসুক বোঝা যাবে। কালকে তৃণমূল লাত মারলে পরশু আবার কার পায়ে গিয়ে পড়বে তার কোনো ঠিক আছে? দাদা, আরও তো আছে, বলো বিদ্যুৎ কি বলছো? উন্নয়নের জায়গায় ভোটের প্রচারে দেখা যাচ্ছে উন্নয়নের কথা নেই, না। কিন্তু ঘুরে ফিরে সেই মেরুকরণের ধর্মীয় ওইটাই তো বিজেপি এবং দিদি মোদি উভয়ের লক্ষ্য একই, ধর্মীয় বিভাজন। বাকি মৌলিক সমস্যা নিয়ে কোনো আলোচনা নেই। শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, শিল্প, কোনো আলোচনা নেই। হাসপাতালের অবস্থা দেখুন, দিদি যে এলো একবার হাসপাতালটা ঘুরে যেতে পারতো, একবার ইউনিভার্সিটি দেখে যেতে পারতো। কি ইউনিভার্সিটি বানিয়েছে গঙ্গাধারে? ইট কাঠ বালি পাথর সব কৃষ্ণনাথ কলেজের নাম দিদি দিচ্ছে বিশ্ববিদ্যালয়। এখানে না আবার আরেকটা হাজারদুয়ারি করতে গেছে লালবাগে কাটরা মসজিদের সামনে। কানা ছেলের নাম পদ্মলোচন করে আরেকটা ইউনিভার্সিটি করতে গেছে। কলেজ থেকে কলেজের উন্নতি নাই, সেখানে একটা জায়গায় দুটো ইউনিভার্সিটির নামকরণ হয়ে গেল মুর্শিদাবাদ জেলায়, কারণ ভোট চলে এসছে। এতই যদি দিদি উন্নয়ন করে থাকেন, আমার একটাই প্রশ্ন, এত উন্নয়ন এত উন্নয়ন এত উন্নয়ন, তাহলে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে প্রতিদিন, এই পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিদিন যাদের নামে 100 দিনে এই লক্ষ্মীর ভাণ্ডার আছে, তাদেরকে ফোন এবং থ্রেট দেওয়া হচ্ছে কেন? সারা শহর জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে না হবে এ কথা বলতে হচ্ছে কেন? বাংলার খোকাবাবুকে, ফিরহাদ হাকিমকে আমি জিজ্ঞেস করব, আমার প্রশ্নটা পার্টিনেন্ট, যে ভোট না দিলে
লক্ষ্মীর ভাণ্ডার কি কেড়ে নেওয়া হবে? আপনার পার্টির পক্ষ থেকে এটা প্রচার করছে, আপনি কি বলতে পারবেন আপনি এই প্রচারে সহমত নন? আমি একটাই পার্টিনেন্ট কোশ্চেন, খোকাবাবু এবং ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি দুটো বড় বড় চামচা, তাদেরকে জিজ্ঞেস করতে চাই পার্টিনেন্ট কোশ্চেন, যে আপনাকে ভোট না দিলে, তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী সব প্রকল্প কি কেটে দেওয়া হবে বাংলায়? যেটা আপনার পার্টির পক্ষ থেকে প্রচার চলছে, তার সত্যতা কি? যদি সত্য না হয় তাহলে বলুন। এই ধরনের প্রচারে তৃণমূল বিশ্বাস করে না, এগুলো মিথ্যা প্রচার করছে। যারা প্রচার করছে তারা তৃণমূলের নয়। আপনি খোলা মঞ্চে বিবৃতি দিয়ে জানান যে নির্বাচনে সততা বলে কিছু থাকে আপনাদের। ব্যানার্জি আর আজকে ফিরহাদ হাকিম তারা বলছেন যে বহরমপুরে সিপিএম কাকে ভোট দেবে, এবং একইভাবে শামসেরগঞ্জে সিপিএম পার্টি দেখে তাহলে কাদের ভোট দেবে, এবং আপনার পুরনো ইতিহাস টেনে তারা এই উদাহরণ নিয়ে আসছে। খুব ভালো করছে মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদের জন্য কি করলো গত 15 বছর সেটা কমসে কম বলুক, তারা খুশি হব। একটা শিল্প করেছে মুর্শিদাবাদে, একটা বিশ্ববিদ্যালয় করেছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদের জন্য একটাও মাদ্রাসা রেজিস্ট্রেশন করেছে। সংখ্যালঘু মানুষদের স্বার্থে এই মুর্শিদাবাদ জেলায় আপনারা বারবার এসে সংখ্যালঘু মানুষের ভোট ব্যাংকে হাত দিয়েছেন, তাদেরকে দুধেল গাই বলে অসম্মানিত করেছেন। এই মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ সম্পত্তি কীভাবে লুটপাট হচ্ছে তার খবর দিয়েছেন। আপনারা কী করেছেন সেটা বলুন। গত 15 বছরে এই মুর্শিদাবাদ জেলায় এই যে আসছে কোথাকার ফিরহাদ, কোথাকার ওই খোকাবাবু, তারা মুর্শিদাবাদ জেলায় কী করেছে বলুন। এই মুর্শিদাবাদ জেলা আজকে পরিযায়ী শ্রমিকের ঠিকানা হয়ে গেল কেন? মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের বাইরে মার খাচ্ছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব নিল না কেন? আমরা যে বলেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র দেওয়া হোক, সেই পরিচয়পত্র দেওয়া হলো না কেন? আমরা যখন বলেছি ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে তুমি লড়াই করো, তখন তার প্রতিবাদ করেনি কেন? আমরা যখন ওয়াকফ সম্পত্তি আইনের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, তখন আমাদেরকে বলা হচ্ছে দিল্লি গিয়ে লড়াই করো, দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে কিছু হবে না। এই অপমান আমাদেরকে করা হচ্ছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির সুপ্রা সাফ হয়ে যাবে। ওই কোথাকার কর্পোরেশনওয়ালাকে নিয়ে এসে, খোকাবাবুকে নিয়ে এসে বাঁচাতে পারবে না। মমতা ব্যানার্জি মুখে পড়ে পদযাত্রা করছে বহরমপুর শহরের উপর দিয়ে। কোথাও দেখেছেন পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী পদযাত্রা করছে? দাদা, যে 23 তারিখের আগে যারা গুন্ডা এবং সিন্ডিকেটার যারা আছে তারা আত্মসমর্পণ করুন, কারণ 4 তারিখের পর কেউ বাঁচবে না। বাংলার বাঘ হচ্ছে বাংলার জনগণ। প্রধানমন্ত্রী এখন ভোটের মুখে অনেক বড় বড় বাতেলা মারবে, ভোট শেষ হবে গল্প সেবে যাবে, এরকম অনেক বাতেলা আমরা আগে শুনেছি প্রধানমন্ত্রীর মুখে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে যে যৌথভাবে মহিলা আদিবাসী রাষ্ট্রপতির বিরোধিতা করছে, এরা আদিবাসী বিরোধী। আজ প্রধানমন্ত্রী বলেছেন বাঁকুড়া এবং ঝাড়গ্রামের সঙ্গে। এই আজে বাজে কথা বলে তো কোনো লাভ নাই। ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি করেছিল কংগ্রেস। জল জঙ্গল জমিনের যে আইন, যে অধিকারের আইন, ফরেস্ট অ্যাক্ট নিয়ে এসেছিল কংগ্রেস। এগুলো মোদিজি সব জেনে মিথ্যা কথা বলছে। জল জঙ্গল জমিনের অধিকার আমরা আনলাম, আর আজ মোদির আমলে সারা ভারতবর্ষে আদিবাসীদের উপরে ভয়ঙ্কর নির্মম এক নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি করে তাদের জল জঙ্গল জমিনের অধিকার কেড়ে নিচ্ছে। আপনি চলে যান ছত্তিশগড় বিজেপির রাজত্বে, আপনি অন্যান্য মধ্যপ্রদেশ চলে যান, সেখানে দেখুন যে আদিবাসী সমাজের উপরে কী ধরনের নিপীড়ন নেমে আসছে। তাদের জল জঙ্গল জমির অধিকার কেড়ে নিচ্ছে। একজন আদিবাসী মহিলাকে আপনি নিশ্চয়ই রাষ্ট্রপতি করেছেন, আমরা তার জন্য কোনো আপত্তি করিনি, কিন্তু সেই রাষ্ট্রপতিকে আপনারা কিন্তু রাষ্ট্রপতির সম্মান দেন না। সেই রাষ্ট্রপতিকে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভবন উদ্বোধনে, পার্লামেন্ট ভবনের মূল ভিত্তি যতদিনকে স্থাপিত হয়, তার যে শিলা, যে মানে ফাউন্ডেশন যেটা হয়েছিল, ফাউন্ডেশন সেরিমনি, তাতেও কিন্তু আপনি রাষ্ট্রপতিকে সেখানটায় আসতে দেননি। তো একটা রাষ্ট্রপতিকে, একটা ব্যক্তি আদিবাসীকে রাষ্ট্রপতি করা মানে এটা নয় যে গোটা আদিবাসী সমাজকে সম্মানিত করা। আদিবাসী সমাজ আপনাদের দ্বারা সম্মানিত নয়। কাজ বন্ধ করে দিল। হ্যাঁ, নির্বাচনের মুখে হঠাৎ আইপ্যাক পশ্চিমবঙ্গের 2 দিনের জন্য কাজ বন্ধ করে দিল। ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে। আইপ্যাকের যাদের আছে তাদেরকে ফিল্ডে যেতে মানা করেছে। তৃণমূলের পক্ষ থেকে ওয়ার্ক ফ্রম হোম করে দেওয়া হয়েছে। ওই চোরটা আছে, হয়তো ভয় টয় পেয়েছে কোথাও। মমতা ব্যানার্জি রক্ষা করতে পারছে না হয়তো তার দলের চামচাদেরকে, তার দলেরই টিম এটা। তা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায়, সে তার এজেন্সিকে যদি রক্ষা করতে না পারে তাহলে ভয়ঙ্কর ব্যাপার। তাহলে রাজ্যকে রক্ষা করবে কী করে?
দাদা আমরা মহিলা বিল নিয়ে বলেছেন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের গভীর চক্রান্ত সামিল হয়ে বাংলার মা বোনেদের অধিকার রক্ষার দাবি মঞ্জুর করে দিল। মোদী বারবার চেয়েছিল যাতে বাংলার মেয়েরা বেশি করে এমপি হয়, এমএলএ হয়, তারা যাতে জাতীয় স্তরে উঠে আসতে পারে। তুমি এই কংগ্রেস আর তৃণমূল এটা চাইনি, মোদী বলেছেন। দেখুন, ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম 33% যে রিজার্ভেশন মহিলাদের জন্য আসন সংরক্ষণ, সেটা কংগ্রেসের নেতৃত্বেই শুরু হয়েছিল এবং সোনিয়া গান্ধী সেই ব্যাপারে বিশেষ উদ্যোগী নিয়ে ইউপিএ 2 সরকারের আমলে এটা আমরা পার্লামেন্টে এনেছিলাম, রাজ্যসভায় এনেছিলাম। সেই সময় এই বিজেপি এই বিলের বিরোধিতা করেছিল। আজকে যখন নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের মনে হয়েছে যে মহিলা বিল নিয়ে এসে তারা নির্বাচনের ময়দানে কিছুটা যদি মহিলা ভোট তারা আকর্ষণ করতে পারে। আমরা মহিলা ভোট বিলের তো বিরুদ্ধে নয়, আমরা চাই 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত হোক, এটা তো চাইছি আমরা। কে বলেছে আমরা চাইছি না? এগুলো তো কংগ্রেসের স্লোগান। মহিলাদের জন্য 33% আসন, এটা তো কংগ্রেসের স্লোগান। ইউপিএ 2 এর আমলে কংগ্রেস পার্লামেন্টে এই বিল এনেছিল। দ্বিতীয়বার সরকারে আমরা এলাম না, তাই বিলটা ল্যাপস হয়ে গেল। এটা তো অনেক পুরনো কথা। এগুলো আমরা যেটা বলবার চেষ্টা করছি সেটা হলো যে তোমরা আগে জনগণনা করাও, জনগণনা করে তারপর তোমরা ডিলিমিটেশনের প্রক্রিয়া করো। কারণ আমি জনগণনা ছাড়া আসন সংখ্যাও বাড়াতে পারি না, মহিলাদের জন্য সংখ্যাও বাড়াতে পারি না। আর মহিলাদের জন্য আজকের এই অবস্থাতেই 33% আসন সংরক্ষিত করা যায়। কারণ এই রাজীব গান্ধী প্রথম ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করেছিল। লক্ষ্য ছিল যেটা পঞ্চায়েতে হবে সেটা আগামী দিনে বিধানসভা এবং লোকসভায় হোক। সেই লক্ষ্যে কংগ্রেস সবথেকে প্রথম 33% আসন পঞ্চায়েতে সংরক্ষিত করে, পরে সেটাকে বাড়িয়ে 50% করা হয়। এটা তো কংগ্রেসের পরিকল্পনা। এগুলো মাঝখান থেকে মোদি বা কী বলবে, দিদি বা কী বলবে, তারা নিজেদের ঢোল নিজে পিছাতে লাগলেও কিছু করার নেই। ইতিহাস সাক্ষী আছে, এগুলো তো কংগ্রেসের ভাবনা। কংগ্রেস তার ব্যবস্থা করেছিল পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ, মিউনিসিপ্যালিটি ভোটে মহিলাদের জন্য আসন সংরক্ষণ, এ তো কংগ্রেসের পরিকল্পনা। আমরা তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে অধীর চৌধুরী বিজেপির সঙ্গে বড় করে সেটিং করেছে, ফলে এখানে বিজেপির কোনো বড় নেতা আসছে না প্রথম ক্ষেত্রে, কংগ্রেস সুবিধা করছে। পাশাপাশি বলছে সিপিএমও একইভাবে এরকম সেটিং করে বিজেপির সঙ্গে, ফলে সিপিএমও এরকম কোনো অ্যাক্টিভিটি। সবই ঠিক আছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে টিএমসি কিছু বলছে না, টিএমসির বিরুদ্ধে বিজেপি কিছু বলছে না, তার কি হবে? আমি তো সবাইকে সেটিং করে ফেললাম, ভালো কথা, ওদের যা খুশি বলতেই পারে। কিন্তু বহরমপুরের বিধানসভা নির্বাচনে না টিএমসি বিজেপির বিরুদ্ধে কিছু বলছে, না বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলছে। আবার সেই 2024-এর যে মডেল, সেই মডেলে যখন লোকসভায় আমাকে হারানো হয়েছিল, সেই একই মডেলে বহরমপুরে বিধানসভায় আমাকে হারানোর চেষ্টা করছে। বিজেপি কার কথায় আসবে না আসবে সেটা বিজেপি জানে, আমার নেতা কার কথা আসবে সেটা আমি জানি। আমরা রাহুল গান্ধীকে আবার আসতে বলেছি, রাহুল গান্ধী আবার এসেছে। আমাদের প্রতাপ ইমরানগুলি আজকে আসছে, কালকে আজহারউদ্দিন এসেছিল। আমাদের মতো করে আমরা যেখানে যার নেতা দরকার আমাদের নেতা আছি। এবার অন্য পার্টির নেতা, তাদের নায়ক গায়ক, যারা কোথায় কে আসবে না তার তো ঠিকানি আমি বসে নাই। দাদা